জানো তো, ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনে বড় হয়েছি যে পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। আমি আশা করি তোমরা ওই একই কথাটাই শুনেছ। তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে গোটা পৃথিবীতে জলের পরিমাণ অনেক এবং স্থলভাগের পরিমাণ কম। কিন্তু তবে এত কেন আলোচনা হয় যে জল সংরক্ষণ করতে হবে, জল আমাদের জীবন, জলকে অপচয় করা যাবে না, জলকে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যবহার করতে হবে। তাহলে আর দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি। তোমরা যারা প্রথমবার চ্যানেলটিতে এসছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ডান দিকের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রেখো, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। দেখো, গোটা পৃথিবীব্যাপী 3 ভাগ জল হওয়া সত্ত্বেও এই মোট জলের 97 ভাগ কিন্তু সমুদ্রের জল। তার মানে কি দাঁড়ালো যে সমুদ্রের জল লবণাক্ত জল। লবণাক্ত জল মানে হলো আমরা সেই জল পান করতে পারবো না বা আমাদের ব্যবহারের উপযোগী নয়। বাকি থাকলো কত শতাংশ জল? 3% জল। তাহলে তোমরা এবার বিচার করে দেখো যে আমরা যতই ভাবি না কেন পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, কিন্তু আমাদের ব্যবহারযোগ্য জল মোট জলের পরিমাণের মাত্র 3%। এই কারণেই কিন্তু আমাদের জল সংরক্ষণ বা জলের বিজ্ঞানসম্মত ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা ভারতবর্ষের আঞ্চলিক ভূগোলের জলসেচ পদ্ধতি এই সম্পর্কে জানব। এই যে জলসেচ, এই জলসেচ বিষয়টি কি, বা কেন এই জলসেচের প্রয়োজন হয়, বা কি কি পদ্ধতিতে এই জলসেচের প্রয়োজন হয়, এই প্রতিটি প্রশ্নের উত্তর আমরা একে একে আলোচনা করতে থাকব। তাহলে জলসেচ কি? ভারতবর্ষের অধিকাংশ কৃষিকাজই কিন্তু বৃষ্টিপাতের উপর নির্ভর করে হয়। এই বৃষ্টিপাত কিন্তু আবার বছরের সব সময় একই রকম হয় না, এবং ভারতবর্ষের বৃষ্টিপাত কিন্তু মৌসুমী বায়ুর উপরও অধিক নির্ভরশীল। এবং এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন ভারতে প্রবাহিত হতে শুরু করে তখন কিন্তু ভারতবর্ষে অধিক বৃষ্টিপাত হয়। তবে এই বৃষ্টিপাতের যে সময়, এই সময় কিন্তু নির্দিষ্ট নয়। কখনো এই বৃষ্টিপাত ভারতবর্ষে আগে শুরু হয়, আবার কখনো দেরি করেও বৃষ্টি আসে। আবার অনেক সময় লক্ষ্য করা যায় কি যে প্রয়োজনের থেকে অতিরিক্ত বৃষ্টিপাত হয়ে যায়, আবার যখন বৃষ্টিপাতের প্রয়োজন তখন আবার বৃষ্টি না হয়ে খরা হয়। অত্যাধিক বৃষ্টিপাতের ফলে বন্যার সৃষ্টি হয় এবং কম বৃষ্টিপাতের ফলে খরার সৃষ্টি হয়। এই যে বৃষ্টির অনিশ্চয়তা, অর্থাৎ ভূপৃষ্ঠে জলের যোগানের যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তা দূর করার জন্য চাষের ক্ষেত্রে কিন্তু জলসেচ ব্যবস্থার প্রয়োজন রয়েছে। ঠিক এই কারণেই কিন্তু ভারতবর্ষে অধিকাংশ জলসেচ করা হয়। তাহলে যে পদ্ধতিতে চাষের জমিতে প্রয়োজন মতো জল সরবরাহ করা যায় এবং কৃষিকার্যের সুবিধার্থে প্রয়োজন মতো জল দেওয়া যায়, এই যে পদ্ধতি, একেই বলছে জলসেচ পদ্ধতি। এই জলসেচ পদ্ধতিকে কিন্তু আবার 3টে ভাগে ভাগ করা যায়। কি কি? খালের সাহায্যে জলসেচ পদ্ধতি। এই বিষয়টি কেমন? যখন চাষের প্রয়োজনে বা চাষের জমিতে জলের যোগান দেওয়ার জন্য মূল নদী থেকে খাল কেটে চাষের জমির পাশ বরাবর খাল খনন করা হয়, তখন তাকে আমরা খালের মাধ্যমে জলসেচ ব্যবস্থা বলতে পারি। ভারতবর্ষে কৃষি জমিতে যে পরিমাণ জলসেচ করা হয় তার মধ্যে এই খালের মাধ্যমে জলসেচ পদ্ধতি পরিমাণ হলো 26%। এই পদ্ধতিকে আবার 2টো ভাগে ভাগ করা হয়েছে, প্লাবন খাল এবং নিত্যবহ খাল। প্লাবন খাল কাকে বলছে? যখন অত্যাধিক বৃষ্টির কারণে নদীর জল বৃদ্ধি পায় তখন এই খালেও জলের পরিমাণ বৃদ্ধি পায় এবং এই খালের সাহায্যে কৃষি জমিতে জলসেচ করা হয়। এই প্লাবন খালে কিন্তু বছরে সব সময় জল থাকে না, বর্ষার সময় একটা নির্দিষ্ট ঋতুতে এই খালে কিন্তু জল লক্ষ্য করা যায়। নিত্যবহ খাল কাকে বলছে? যে নদীতে প্রায় সারা বছরই জল থাকে সেই নদীর সঙ্গে যে খাল যুক্ত করা হয় বা যে খালে সারা বছর জল থাকে, এই খাল খনন করা হয় প্রধানত যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে সেই নদীর সঙ্গে এই খাল সংযুক্ত করা হয়। এবং নদীতে যেহেতু সারা বছর জল থাকে তাই এই খালেও কিন্তু সারা বছর জল থাকে। কৃষিক্ষেত্রে কিন্তু নিত্যবহ খালের গুরুত্ব বেশি। এই পদ্ধতিতে ভারতের কোন কোন অংশে কৃষিকাজ হয়? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, তামিলনাড়ু, এই রাজ্যগুলোতে কিন্তু অধিক পরিমাণে এই খালের জলসেচের মাধ্যমে নির্ভরশীল। এই পদ্ধতিতে জলসেচের কিন্তু বেশ কয়েকটা সুবিধাও রয়েছে। কি কি সুবিধাগুলো? যেহেতু নদীর জল খালের মাধ্যমে কৃষি জমিতে আসে, ফলে নদীর জলের সঙ্গে যে পলি বয়ে আসে সেই পলিও কিন্তু জমির মধ্যে এসে সঞ্চিত হয়, ফলে জমির উর্বরতা বৃদ্ধি পায়। আবার
এই খালের মাধ্যমে বিস্তীর্ণ অঞ্চলব্যাপী কিন্তু কৃষিকাজ করা সম্ভব। এছাড়াও এই পদ্ধতিতে কিন্তু সারা বছরই জলসেচ করা সম্ভব। দেখো, আমরা এই জলসেচের সুবিধাগুলি সম্পর্কে জানলাম, এর কিন্তু বেশ কয়েকটি অসুবিধাও রয়েছে। অসুবিধাগুলো কি? যদি নদীতে জলের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে কিন্তু এই খালেও জলের পরিমাণ বৃদ্ধি পাবে, এবং কোনো কারণে যদি নদীতে বন্যা হয় তাহলে এই খালের জলও কিন্তু অত্যাধিক বৃদ্ধি পেয়ে পার্শ্ববর্তী কৃষি জমি কিন্তু প্লাবিত হবে। এছাড়া যেহেতু খাল খনন করা খুব ব্যয় সাপেক্ষ, তাই সারা বছর যদি খালের সাহায্যে জলসেচ করা না যায় তাহলে সেটি কিন্তু বড় অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া খালের জল উন্মুক্ত হওয়ার কারণে বাষ্পীভবনের পরিমাণও কিন্তু বৃদ্ধি পায়। আবার অনেক সময় খাল খনন করতে গিয়ে উর্বর জমির মাঝ বরাবর খাল খনন করা হয়, ফলে উর্বর জমির পরিমাণ কিন্তু অনেকাংশে কমে যায়। এটিও কিন্তু একটি বড় অসুবিধে। আমরা তাহলে এতক্ষণ খালের মাধ্যমে জলসেচ সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো কূপ বা নলকূপ এর মাধ্যমে জলসেচ এই ব্যবস্থা সম্পর্কে জানবো। ভারতবর্ষের যে অঞ্চলগুলি সাধারণত পলিগঠিত সমভূমি দ্বারা গঠিত, বা যে অঞ্চলগুলির ভূপৃষ্ঠের খুব গভীরে ভৌমজলের অবস্থান থাকে না, বা ভূপৃষ্ঠের খুব কাছাকাছি ভৌমজলের অবস্থান থাকে, সেই অঞ্চলে কিন্তু এই কূপের সাহায্যে জলসেচ করা হয়ে থাকে। এই কূপ বিষয়টি কেমন? কৃষি জমির একটি নির্দিষ্ট স্থানে একটি গভীর গর্ত খনন করা হয়। এই গর্তের গভীরতা কিন্তু 20 থেকে 25 মিটার পর্যন্ত হয়ে থাকে, এবং এই কূপের পাশটা অনেকটা কংক্রিটের বাধাই করে রাখা হয়। এক্ষেত্রে 10 থেকে 15 মিটার গভীরতার মধ্যেই কিন্তু ভৌমজলের অবস্থান বা ভৌমজলের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এই যে বিশেষ জলসেচ পদ্ধতি, একেই বলা হচ্ছে কূপের সাহায্যে জলসেচ। এই কূপ থেকে জল উত্তোলন করে কিন্তু কৃষি জমিতে প্রয়োজনীয় জলের যোগান বা জলের চাহিদা মেটানো হয়। এই জলকে কপিকলের সাহায্যে কোনো কৃষক বা কোনো পশু দ্বারা উত্তোলন করা হয়, এবং সেই জল চাষের জমিতে ব্যবহার করা হয়। এই পদ্ধতি হলো কূপের সাহায্যে জলসেচ পদ্ধতি। এই জলসেচ পদ্ধতিকে আবার দুটো ভাগে ভাগ করেছে, স্থায়ী কূপ, অস্থায়ী কূপ। স্থায়ী কূপ বলছে যে কূপে সারা বছর জল থাকে, অর্থাৎ বছরের সব সময়ই এই কূপ থেকে জল উত্তোলন করা সম্ভব এবং তা কৃষিকাজে ব্যবহার করা যায়। কিন্তু যে কূপগুলি সাধারণত ঋতু ভিত্তিতে জল উত্তোলন করা হয়, সেই কূপগুলোকেই বলা হচ্ছে অস্থায়ী কূপ। এই অস্থায়ী কূপের পার কিন্তু কংক্রিটের বাধাই হয় না। স্থায়ী কূপের ক্ষেত্রে কিন্তু এর পার কংক্রিটের দ্বারা বাধাই করা হয়। এই কূপের সাহায্যে জলসেচ পদ্ধতি ভারতবর্ষের কোন অঞ্চলগুলিতে লক্ষ্য করা যায়? পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং অসমের বিভিন্ন অংশে এই পদ্ধতিতে কিন্তু কৃষিকাজ হয়ে থাকে। ভারতবর্ষের কৃষিতে জলসেচ ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো নলকূপ পদ্ধতি। ভারতবর্ষের কৃষিতে যত পরিমাণ জলসেচ করা হয় তার মধ্যে প্রায় 63% জলসেচ কিন্তু এই নলকূপের সাহায্যে হয়ে থাকে। এক্ষেত্রে ভারতবর্ষের যে অঞ্চলগুলি সাধারণত পলি মাটি দ্বারা গঠিত, অর্থাৎ ভারতবর্ষের যে অঞ্চলগুলির মাটি নরম প্রকৃতির বা শিলার পরিমাণ কম থাকে যে মাটিতে, এবং ভৌম জলস্তর ভূপৃষ্ঠের কিছুটা নিচেই অবস্থান করে, সেই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু এই পদ্ধতিতে জলসেচ করা হয়ে থাকে। এই জলসেচ পদ্ধতিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, সাধারণ নলকূপ এবং বৈদ্যুতিক নলকূপ। সাধারণ নলকূপ কাকে বলছে? এক্ষেত্রে হাতের সাহায্যে পাম্প করে যে জল উত্তোলন করা হয় তাকেই সাধারণ নলকূপ বলে। বৈদ্যুতিক নলকূপ কাকে বলছে? এক্ষেত্রে এই নলকূপের গভীরতা কিন্তু অনেক বেশি হয়, এবং ডিজেল চালিত পাম্প বা কোনো বৈদ্যুতিক পাম্পের সাহায্যে প্রচুর পরিমাণে ভৌমজল উত্তোলন করে কৃষি জমিতে জলসেচে ব্যবহার করা হয়। ভারতবর্ষের পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, অসম এই রাজ্যগুলোতে কিন্তু এই পদ্ধতিতে প্রচুর পরিমাণে জলসেচ করা হয়ে থাকে। এই জলসেচ পদ্ধতির কিন্তু আবার বেশ কয়েকটি সুবিধা অসুবিধাও রয়েছে। আমরা প্রথমে সুবিধাগুলো জেনে নিই। এই নলকূপ পদ্ধতিতে কৃষিকাজের সুবিধাগুলি হলো, যে অঞ্চলে নদীর কোনো প্রবাহ পথ নেই, যে অঞ্চলে নদী প্রবাহিত হয়নি, সেই অঞ্চলেও কিন্তু এই পদ্ধতিতে জল উত্তোলন করা সম্ভব। এছাড়া প্রয়োজন মতো নির্দিষ্ট সময় পাম্প চালিয়ে জল উত্তোলন করা কিন্তু সম্ভব হয়, যা সারা বছরই কিন্তু কৃষিকাজে জলসেচের চাহিদা মেটায়। এই নলকূপের সাহায্যে জলসেচ পদ্ধতির কিন্তু আবার বেশ কতগুলি অসুবিধাও রয়েছে। অসুবিধাগুলি কি কি আমরা পরপর জেনে নিই। বলছে, যদি ভূ অভ্যন্তরের জল প্রচুর পরিমাণে উত্তোলন করা হয় তাহলে কিন্তু ভৌম জলস্তর নিচে নেমে যেতে পারে, বা ভৌম জল নিঃশেষ বা শেষ হয়ে যেতে পারে। এছাড়াও অত্যাধিক পরিমাণ ভৌমজল উত্তোলনের ফলে ভূপৃষ্ঠের অভ্যন্তরে কিন্তু শূন্যস্থানের সৃষ্টি হয়। এছাড়াও এই পদ্ধতিতে জলসেচ করলে কিন্তু জলে আর্সেনিকের পরিমাণ বৃদ্ধি পায়।
আবার অনেক ক্ষেত্রে বিদ্যুৎ না থাকলে কিন্তু এই পদ্ধতিতে জল উত্তোলন করা কিন্তু সম্ভব হয় না। নলকূপের মাধ্যমে অত্যাধিক জল উত্তোলনের ফলে কিন্তু কৃষি জমিতে লবণতার পরিমাণও বৃদ্ধি পায়। এই অসুবিধাগুলো কিন্তু এই নলকূপ পদ্ধতির মাধ্যমে জলসেচ ব্যবস্থায় আমরা লক্ষ্য করে থাকি। আজকের ক্লাসে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো ক্লাস তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো।